সুন্দর সকাল, একটা ফুল আর একটা ফোন কল, এই দিয়ে শুরু হয়েছিল এমন এক রহস্যের গল্প, যেখানে একটা খেলনার রিভলভার হয়ে উঠেছিল রহস্যের আসল চাবিকাঠি। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে কুশলে আছেন। আজ আমি আপনাদের শোনাব প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের রহস্য গল্প কর্নেলের জার্নাল থেকে। শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং একটা লাইক করবেন। একটা লাইক আমার কাছে মোটিভেশন, আপনাদের সামনে নতুন নতুন গল্প উপস্থাপনা করার। চলুন শুরু করি আজকের গল্প। ভোর 6টা, কলকাতার এক পুরনো বাড়ির ছাদে হাঁটছেন একজন বৃদ্ধ মানুষ। সাদা দাড়ি, মাথায় টাক, কিন্তু চোখে এখনও এক অদ্ভুত দীপ্তি। তিনি কর্নেল নীলাদ্রি সরকার, প্রাক্তন সামরিক অফিসার এবং শখের প্রকৃতিবিদ, আর শহরের সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারীদের মধ্যে একজন। আজ তার মনে ভীষণ আনন্দ। 4 মাস ধরে যে ক্যাকটাসের যত্ন নিয়েছেন, অ্যারিজোনা থেকে আনা বিরল প্রজাতির একিনোক্যাকটাস গ্রুসোনি, আজ সেই গাছে ফুল ফুটেছে। লাল টুকটুকে পাপড়ি, মাঝে হলুদ শীষ, শীষের মাথায় একটু কালচে টুপি। কর্নেল হাঁটু মুড়ে বসে আতশ কাঁচ দিয়ে পাপড়ির কিনারা দেখছেন, ভাইরাসের কোনো চিহ্ন আছে কিনা। না, নেই। মনটা আরও খুশিতে ভরে উঠল। সবে ভাবছেন ক্যামেরায় ফুলটার কয়েকটা ছবি তুলবেন, ঠিক তখন ষষ্ঠী এসে বলল, বাবা মশাই, ফোন। হতভাগা, কতবার বলেছি 2টো থেকে 8টার মধ্যে কেউ ফোন করলে বলবি আমি বাড়িতে নেই। কিন্তু বাবা মশাই, জয়ন্ত দাদাবাবুর ফোন। উনাকে বলেছিলাম আপনার বারণ আছে, কিন্তু উনি বললেন খুব সাংঘাতিক ব্যাপার, ওদের কাগজের অফিসে কে নাকি মারা পড়েছেন। মারা পড়েছেন শুনে কর্নেল একটু থমকে গেলেন। এই 7 সকালে কার মৃত্যু সংবাদ দিতে জয়ন্ত ফোন করেছে? নিছক মৃত্যু হলে কেনই বা ফোন করবে? খুন খারাপই নয় তো? কর্নেল ক্যামেরা রেখে দিয়ে ছাদ থেকে নিচে নেমে এলেন। জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার ক্রাইম রিপোর্টার, কর্নেলের বন্ধু, বলা ভালো পুত্রসম বন্ধু। অসংখ্য রহস্যের তদন্তে পাশে থেকেছে এই যুবক। কর্নেল জয়ন্তকে ফোন করলেন। হ্যালো, গুড মর্নিং ডার্লিং। ব্যাড মর্নিং ওল্ড বস। আপনাকে এই সময় বিরক্ত করার জন্য দুঃখিত। আমি জানি আপনি এই সময় আপনার শখের ছাদ বাগানে ব্যস্ত থাকেন, কিন্তু বিপদে পড়েই আপনাকে ফোন করলাম। আর্মেনিয়ান চার্চের কাছে এক বন্ধুর বাড়ি থেকে বলছি। আমাদের কাগজের ফটোগ্রাফার প্রচিত রায় কাল রাত 10টায় অফিস থেকে বের হয়েছিল, রাতে আর বাড়ি ফেরেনি। ভোরবেলা আর্মেনিয়ান চার্চের পিছনে একটা পোড়ো বাড়িতেও ডেড বডি পাওয়া গেছে। পুলিশ এসে গেছে, বডি এখনো আছে। আপনি এক্ষুনি চলে আসুন। শরীরে কোনো ক্ষত আছে? না, কোনো ক্ষতচিহ্ন নেই। তাহলে হয়তো হার্ট অ্যাট্যাক। কিছুক্ষণ চুপ করে থাকার পর জয়ন্ত বললে, ঠিক আছে ঠিক আছে, আপনাকে আসতে হবে না। মনে মনে বিরক্ত হয়ে জয়ন্ত ফোন কেটে দেয়। কর্নেল বুঝলেন জয়ন্ত রেগে গেছে, কিন্তু তিনি যত্রতত্র নাক গলানো মানুষ নন। তবুও কেন যেন মন খচখচ করতে লাগল। সেটা ঝেড়ে ফেলে ছাদে গেলেন সেদিনের খবরের কাগজ নিয়ে। প্রথমেই কর্নেলের চোখে পড়ল দৈনিক সত্যসেবক পত্রিকার প্রথম পাতায় বড় হেডলাইনে, চন্দ্রপুর কেন্দ্রে উপনির্বাচন বাতিল, পাগলের গুলিতে নির্দল প্রার্থী নিহত, আততায়ীর গুলিতে পাগলও নিহত। চন্দ্রপুর একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল। এই চন্দ্রপুর কেন্দ্রের নির্দল প্রার্থী পরমেশ্বর চক্রবর্তী গতকাল বিকেলে চৌমাথার জনসভায় যখন বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ হইচই, পটকা ফাটানো, মাইকের তার কাটা, তুমুল হট্টগোল শুরু হয়। আর সেই বিশৃঙ্খলার মধ্যে এক পাগলের রিভলভারের গুলিতে পরমেশ্বরবাবুর মৃত্যু। কিন্তু তারপরই সেই পাগলকেও কেউ মাথার পিছনে গুলি করে মেরে ফেলে। পুলিশ প্রথমে ভেবেছিল আত্মহত্যা, কিন্তু কেউ নিজের মাথার পিছনে গুলি করে আত্মহত্যা করতে পারে না। তাহলে সেই দ্বিতীয় গুলি কে ছড়েছিল? কর্নেলের মাথায় চিন্তার ঘূর্ণি শুরু হল। ব্রেকফাস্টের পর একজন ভদ্রলোক এলেন কর্নেলের বাড়িতে। বেশ শক্ত সমর্থ চেহারা, হাতে একটা ব্রিফকেস,
চোখে একটা অদ্ভুত উদ্বেগ। আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার? আপনার সন্দেহের কোনো কারণ আছে? না, মানে কাগজে আপনার কথা অনেক পড়েছি, তাই বলছিলাম। ভেবেছিলেন আমি যুবক, কিন্তু এখন দেখছেন সাদা দাড়ি, মাথায় টাক। ভাবছেন এই বুড়ো লোকটা হয়তো কর্নেলের ঠাকুরদা। না, মানে আগে আপনার পরিচয়টা দিন, তারপর বলুন কেন এসেছেন। আমার নাম তারক রায়। আসছি চন্দ্রপুর থেকে। আমি পরমেশ্বর চক্রবর্তীর প্রাইভেট সেক্রেটারি। পরিচয় শুনে কর্নেল সোজা হয়ে বসলেন। চন্দ্রপুর, পরমেশ্বর। মনে মনে ভাবলেন আজকের খবরের কাগজের সেই হেডলাইন। তারপর বললেন, আমার কাছে কেন এসেছেন বলুন? তারক রায় শুরু করলেন। গতকাল সকালে পরমেশ্বরবাবু আমাকে বললেন, তারক, আমার মনে হচ্ছে আমার কোনো সাংঘাতিক বিপদ হতে পারে, কিন্তু আমি পিছু হটব না। যদি কোনো বিপদ হয়, জানবে তার জন্য দায়ী বিপ্লব সংঘর্ষ পার্টির নেতা অমল হাজরা। সে আমাকে শাসিয়েছে। আর বিকেলেই পরমেশ্বরবাবু মারা পড়লেন। আমি পুলিশকে একথা জানিয়েছিলাম, কিন্তু পুলিশ বলল বিনা প্রমাণে অমল হাজরার মতো ভিআইপিকে গ্রেপ্তার করা যাবে না। তাই আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমাকে কি প্রাইভেট গোয়েন্দা ভেবেছেন? রহস্যের প্রতি আমার আকর্ষণ আছে বটে, কিন্তু আপনার এই কেসে আমি কোনো রহস্য দেখছি না। রহস্য যে একেবারে নেই তা বলবো না স্যার। আততায়ী রিভলভারে 6টা গুলির মধ্যে পুলিশ মাত্র 2টো পেয়েছে, 4টে খরচ হয়েছে। কিন্তু পরমেশ্বরবাবুর বুকে লেগেছে মাত্র 1টা গুলি। বাকি 3টে গেল কোথায়? আততায়ী টার্গেট প্র্যাকটিস করে, খরচ করে থাকতে পারে। পারে স্যার, কিন্তু আততায়ী লোকটা যে একজন পাগল। কিনু পাবলা বলে জানি ওকে, বাস টার্মিনাসে থাকত। একটা পাগল কি করে নির্দিষ্ট লক্ষ্যে গুলি করল? তারপর আবার সেই পাগলকেও কেউ একজন মাথার পেছনে গুলি করে মেরে ফেলেছে। পাগলকে কি গুলি করলো? সেটাই তো জানি না স্যার। আপনিই পারবেন স্যার এই রহস্যের কিনারা করতে। স্যার, আপনি আমার সঙ্গে চন্দ্রপুরে চলুন, আমার বাড়িতেই থাকবেন। কর্নেল চুপ করে রইলেন। তারপর তারকবাবু যখন বললেন, গতকালের সভায় কলকাতা থেকে যে সাংবাদিক গিয়েছিলেন তিনি দৈনিক সত্যসেবক পত্রিকার একজন ফটোগ্রাফার। কর্নেল মনে মনে ঘটনার যোগসূত্রগুলো জোড়া লাগাতে শুরু করলেন। এরপর চন্দ্রপুর যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারকবাবুকে বিদায় দিলেন। তবে কবে বা কখন যাবেন সেটা নির্দিষ্ট করে বললেন না। দুপুরে কর্নেল ফোন করলেন জয়ন্তকে। জয়ন্ত, প্রচেতের মৃত্যুর রিপোর্ট পেয়েছ? হ্যাঁ, মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু। ক্ষতচিহ্ন চুলের ভেতর পাওয়া গেছে। হাতুড়ি জাতীয় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। প্রচেত কি চন্দ্রপুরে গিয়েছিল? হ্যাঁ, সেটাই তো বলছিলাম সকালে, আপনি তো শুনতেই চাইলেন না। গতকাল প্রচেত গিয়েছিল চন্দ্রপুরের বন্ধ কলকারখানার ছবি তুলতে, তারপরেই এই ঘটনা। আর একটা ব্যাপার, ঘটনাস্থল থেকে প্রচেতের ক্যামেরাটা পাওয়া গেছে, কিন্তু ভেতরে ফিল্ম রোলটা নেই। অথচ ও অফিসে জানিয়েছিল রোলটা শেষ হয়নি। ফিল্ম রোল নেই মানে? কেউ ফিল্ম রোলটা নিয়ে গেছে, কিন্তু ক্যামেরা নিয়ে যায়নি কেন? এই প্রশ্নটা কর্নেলের মাথায় ঘুরতে লাগল। বিকেলের 5টা ট্রেনে কর্নেল পৌঁছলেন চন্দ্রপুরে। গঙ্গার ধারে নির্জন সুন্দর সেচ দপ্তরের বাংলোয় উঠলেন। তারপর হাঁটতে হাঁটতে গেলেন শহরের দিকে। পৌঁছলেন সেই চৌমাথায় যেখানে গতকাল সভা হয়েছিল আর ঘটেছিল সেই হত্যাকাণ্ড। ঘটনাস্থলে কর্নেলের চোখ যেন কিছু একটা খুঁজছিল। কর্নেল যেখানে দাঁড়িয়েছিলেন সেই রাস্তার ধারে একটা ড্রেন, পচা আবর্জনা আর শাল পাতায় ভরা। কর্নেল একটু ঝুঁকে দেখার চেষ্টা করলে দেখতে পেলেন শাল পাতার ফাঁকে একটা জিনিস। আর ঠিক তখনই রাস্তার পাশের মাঠ থেকে একটা ফুটবল এসে পড়ল সেখানে। ছেলেরা সেটা নিতে আসার আগেই কর্নেল ফুটবলটা ছুঁড়ে দিলেন ওদের দিকে, আর সেই সুযোগে তুলে নিলেন জিনিসটা, একটা খেলনা রিভলভার। এরপর ফিরে এলেন বাংলোয়। খেলনা রিভলভারটা ভালো করে ধুয়ে রাখলেন। তারপরে এসে বসলেন লনে।
তখন সবেমাত্র সূর্যাস্ত হচ্ছে। বাংলোর চৌকিদার মঙ্গল দাস কফি নিয়ে এলো। কফি খেতে খেতে কর্নেল গতকালের ঘটনা মঙ্গলের কাছ থেকে জানার চেষ্টা করলেন। আচ্ছা মঙ্গল, গতকাল নাকি চন্দ্রপুরে একটা খুনোখুনি হয়েছে? স্যার, অভয় হাজরার দলবল আছে, ট্রেড ইউনিয়ন করেন। এখানকার সব কলকারখানা বন্ধের মূলে তো উনিই স্যার। পরমেশ্বরবাবুর তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানো একদম ঠিক হয়নি। ওর অনেক ক্ষমতা, এখানকার পুলিশও ওরই হাতে। ওই কিনো পাগলাকে কেন গুলি করলো জানো? স্যার, পাগলা মুখ ফসকে যদি বলে ফেলতো কে ওকে পিস্তল দিয়েছে, তাই ওকে ভিড়ের মধ্যে গুলি করা মেরেছে। কিন্তু ভিড়ের মধ্যে খুনি নিজেই তো সরাসরি পরমেশ্বরবাবুকে মারতে পারত। পাগলকে ব্যবহার করার দরকার কি ছিল? সেটা ঠিক স্যার, তবে তবে কি? সভায় একজন ভদ্রলোক বারবার ঝিলিক মেরে ছবি তুলছিলেন। ফটোতে খুনির ছবি উঠে যেত স্যার। ফটোতে খুনির ছবি উঠে যেত? মঙ্গলের এই কথাটায় কর্নেলের মাথার ভিতরে যে সূত্রগুলো ছিল সেগুলো আরও জোরালো হলো। মঙ্গল যে ভদ্রলোকের কথা বলছিল সে তো প্রচিত, দৈনিক সত্যসেবা পত্রিকার ফটোগ্রাফার। তাই প্রচিতকেও মারতে হয়েছে। খুনি ফিল্ম রোলটা সঙ্গে নিয়ে গেলেও ক্যামেরাটা নেয়নি, কারণ খুনি প্রচিতের চেনা হওয়ায় ক্যামেরা ছিনতাই করা সম্ভব ছিল না। কর্নেল ফোন করে চন্দ্রপুর থানার ডিটেকটিভ ইন্সপেক্টর অরূপ কুমারকে বাংলোয় ডাকলেন। মিনিট 15 পরে অরূপের জিপ এসে থামল বাংলোয়। হাই ওল্ড বস, আপনি হঠাৎ এখানে? প্রজাপতি ধরতে? বলতে পারো, তবে এখানকার প্রজাপতি বর্ণছোড়া। কর্নেল, আপনার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য তো একটা আছেই। বসো, বলছি। আপনি কি পরমেশ্বরবাবুর কেসটা হাতে নিয়েছেন? আপনি তো জানেন পরমেশ্বরবাবুকে গুলি করেছে এক বদ্ধ পাগল। তাই এই কেসটা নিয়ে আমরা অত মাথা ঘামাচ্ছি না। কিন্তু পাগলাকে কি মারল সেটাই আসল রহস্য। তোমার থিওরি কি এই সম্পর্কে? আমার থিওরি হলো খুনি ভিড়ের ভেতর থেকে গুলি ছুঁড়েছে, মঞ্চে পরমেশ্বর বাবুকে লক্ষ্য করে। একটা গুলিতে মৃত্যু নাও হতে পারে, তাই ভেবে দ্বিতীয় গুলিটা ছুঁড়েছে। ওই দ্বিতীয় গুলিটাই লেগেছে ওই পাগলটার মাথার পিছনে। কিন্তু লোকেরা কিনুকে রিভলভার তুলে গুলি ছুঁড়তে দেখেছে। ওই হট্টগোলের মধ্যে লোকেরা কি দেখতে কি দেখেছে, এখন সবাই নানা রকম গল্প বানাচ্ছে। তোমার পয়েন্টটা ঠিক নয় অরূপ। একটু বসো, তোমাকে একটা জিনিস দেখাই। কর্নেল ভেতরে গেলেন, ফিরে এলেন হাতে সেই খেলনা রিভলভারটা নিয়ে। অরূপের দিকে সেটা এগিয়ে দিলেন। এটা তো টয় রিভলভার, কোথায় পেলেন? চৌমাথার ড্রেনে। আমি আগেই জানতাম এরকম কিছু একটা কাছাকাছি থাকতে পারে। কিভাবে বুঝলেন? সহজ যুক্তিতে। একজন বদ্ধ পাগলের পক্ষে সত্যিকারের রিভলভার তুলে নির্দিষ্ট লক্ষ্যে গুলি করা অসম্ভব। কিন্তু লোকেরা দেখেছে সে রিভলভার তুলে গুলি ছুঁড়েছে, মানে সে আসলে এই খেলনা রিভলভার তুলেছিল। আসল খুনি আগেই তাকে এটা দিয়েছিল, বলেছিল হইচইয়ের মধ্যে গুলি ছোড়ার ভান করতে। পাগল মানুষ মজা পেয়ে রাজি হয়ে যায়। এদিকে আসল খুনি ভিড়ের মধ্যে থেকে প্রথমে পরমেশ্বরবাবুকে গুলি করে, তারপর কিনুকে। তারপর সুযোগ বুঝে কিনুর হাতে আসল রিভলভার গুঁজে দিয়ে খেলনাটা ড্রেনে ফেলে দেয়। কিনুকে মারার কারণ সে বলে দিতে পারত কে তাকে এই কাজ করতে বলেছিল। কি আশ্চর্য, এটা ঠিক আসল রিভলভারের হুবহু নকল। আচ্ছা, এবার কলকাতার প্রচেত রায়ের ঘটনাটা শোনো। কর্নেলের কাছে পুরো ঘটনা শোনার পর অরূপ বলল, তার মানে খুনি চন্দ্রপুর থেকে প্রচেতের সঙ্গে কলকাতা গিয়েছিল। পরিচিত বলেই প্রচেত সন্দেহ করেনি। তারপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে প্রচেতকে মেরে ক্যামেরার ফিল্ম রোলটা নিয়ে নিয়েছে। একদম ঠিক। তাহলে চলুন, এখনই আমার সঙ্গে একবার বেরোতে হবে। আপত্তি নেই তো? একেবারেই না। অরূপের জিপ এসে থামল থানার সামনে। কর্নেলের সাথে চন্দ্রপুর থানার অফিসার ইনচার্জ পুলকেশবাবুর পরিচয় করল অরূপ। আপনার মতো প্রখ্যাত মানুষের পায়ের ধুলো এখানে পড়বে কল্পনাও করিনি কর্নেল সাহেব। মিস্টার দে,
আজ সকালে বস্তির এক বৃদ্ধ মহিলা ডায়েরি করতে এসেছিল, মনে আছে? ওই মহিলাকে কে একজন ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। হ্যাঁ, একটা কয়লা ভাঙার হাতুড়ি নিয়ে ঝামেলা। এই তুচ্ছ ব্যাপারে ডায়েরি কি হবে? ওই মহিলাকে ডেকে পাঠিয়ে একটু বকাবকি করলাম। মহিলা ভুল স্বীকার করে ওই বুড়িকে তার 50 টাকা মাইনে দিয়ে দিল। ঝামেলা মিটে গেল। কিন্তু কেন? ওই মহিলার নাম কি? সুপ্রভা রায়। স্টেশনের কাছে তিলেপাড়ায় বাড়ি। আর স্বামীর নাম? তারক রায় কি? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে, স্যার? অরূপ, তারক রায়কে পরমেশ্বরবাবু, কিনু পাগলা আর প্রচিতের খুনের দায়ে এক্ষুনি গ্রেফতার করো। তারপর অভয় হাজরাকে। তার প্ররোচনাতেই এই হত্যাকাণ্ড। অরূপ একদল পুলিশ নিয়ে বেরিয়ে গেল। পুলকেশবাবু পুরো ব্যাপারটা কর্নেলের কাছে জানতে চাইলেন। কিভাবে কর্নেল এই রহস্যের সমাধান করলেন? তারক রায় তো কর্নেলের কাছে সাহায্য চাইতে গিয়েছিল, কিন্তু সে কিভাবে নিজেই ধরা পড়ল? কর্নেল একটা চুরুট ধরালেন, তারপরে বেশ সাবলীল ভঙ্গিতে বললেন, এটা খুবই সহজ। তারকবাবু ভালো মানুষ সাজতে চেয়েছিল, আর আমার সঙ্গে থেকে জানতে চেয়েছিল তার বিরুদ্ধে কোনো প্রমাণ থেকে গেছে কিনা। তাহলে সেগুলো সে ম্যানেজ করবে। তার ইচ্ছে ছিল আমি তার বাড়িতে থাকি, কিন্তু আমি তার ফাঁদে পড়িনি। তাকে জানাইনি আমি কবে আসব, কোথায় থাকব। তারকবাবুকে দেখে আপনার সন্দেহ হলো কেন, স্যার? যে ব্যক্তি সাহায্য চাইতে এসেছে সে কেন রহস্যভেদীকে তার নিজের বাড়িতে থাকার জন্য সাদাসাদি করবে? এতে তো প্রতিপক্ষ সতর্ক হয়ে যাবে। ওর এই অস্বাভাবিক আচরণটাই আমার কাছে সন্দেহজনক মনে হয়েছিল। কর্নেলের এই অসাধারণ বুদ্ধিমত্তায় পুলকেশবাবু একেবারে অভিভূত হয়ে গেলেন। তিনি কর্নেলকে বললেন, কর্নেল, আপনি সত্যি অনন্য সাধারণ। একটা খেলনা রিভলভার, একটা হাতুড়ি, একটা ফিল্ম রোল, এই 3টে সূত্র দিয়ে কর্নেল নীলাদ্রি সরকার উন্মোচন করলেন এক সুচতুর ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। তারক রায়, যে নিজেই এসেছিল তদন্তকারীর দরজায়, ভেবেছিল ধোঁকা দেবে, কিন্তু কর্নেলের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। আজ এই পর্যন্তই। কথা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।